বাহ, এই লেকচারটা গতকালকে নিতেও ঝামেলা হয়েছে, আজকেও ঝামেলা। ওকে, আচ্ছা এখন সবকিছু ঠিকঠাক আছে? একটু জানাও কিসের শব্দ। যাক, ফাইনালি হচ্ছে আমরা শুরু করতে পারলাম। আবার আমরা যেটা পড়বো আজকে, সমতলে বস্তু কণার গতি, অধ্যায় 9.4। 9.4 এটা তোমাদের বইতে কোনো বইতে হচ্ছে 9.1 এ পাবা, 9A তে পাবা, ঠিক আছে? এটা আমি আমার মতো করে সাজিয়ে নিছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এখন সবকিছু ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা আবার পড়া শুরু করি। আমরা এখান থেকে যে টপিকগুলো পড়বো এই চ্যাপ্টারে দেখো আমাদের, আচ্ছা এই চ্যাপ্টারে দেখো আমরা যদি একটা ওভারভিউ দেই, সমতলে বস্তু কণার গতি 9.1 চ্যাপ্টারটাতে আমরা কি পড়ে আসি। 9.1 চ্যাপ্টারে আমরা যেটা পড়ে আসি সেটা হচ্ছে এমন টাইপের ছিল, একটা সরল রেখা বরাবর গতিটা ছিল, সরল রেখা বরাবর গতি, বা বলা যায় যে এরকম ওই যে আমাদের সমতরণ ছিল, সমমন্দন ছিল, এই ব্যাপারগুলো। তারপর 9.2 তে আমরা যে জিনিসটা পড়ে আসি, 9.2 তে আমরা পড়লাম হচ্ছে ওই যে উলম্ব বরাবর যে গতিটা, একটা পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, এই জিনিসগুলো। 9.3 তে আমরা যেটা পড়ে আসি সেটা হচ্ছে আমরা প্লাস রিলেটেড পড়ালেখাগুলো করছি, রাইট? আমার কাছে তো মনে হচ্ছে মাঝখানে আটকে যাচ্ছে তখনের মতো। প্লাস রিলেটেড পড়ালেখাগুলো করছি। দেন আমরা যে কাজটা করে আসি সেটা হচ্ছে এখন আমরা 9.4 এ আজকে যেটা পড়বো, 9.4 এ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিছু টপিকস আছে এখানে সিলেক্টেড। প্রথমত এখানে বেসিক্যালি আমাদের ফিজিক্সের যে পড়াগুলা, ঠিক আছে, যেমন লব্ধি নিয়ে আমরা পড়ে আসছি, লব্ধির মান, লব্ধির দিক, ঠিক আছে, ওই যে পি সমান আর সমান √p² + q² + 2pq cos α, ওই জিনিসগুলো আমাদের এখানে রিলেটেড। তারপরে আমরা যে জিনিসটা পড়বো এখানে ওই যে বৃষ্টির কিছু ম্যাথ, এই যে কত কোণে ছাতা ধরতে হবে, দ্যাট মিন্স আমরা বলতে পারি যে আপেক্ষিক বেগ, গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, ঠিক আছে, বা একটা গাড়ির সাপেক্ষে আরেকটা গাড়ির আপেক্ষিক বেগের কিছু ম্যাথ করতে হবে এখানে আমাদেরকে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সবচাইতে এই চ্যাপ্টারে সবচাইতে বেশি যে জিনিসটা নিয়ে ডিসকাশন সেটা হচ্ছে নদী নৌকার যেসব ম্যাথগুলো ছিল, নদী নৌকা স্রোত, এই রিলেটেড ম্যাথগুলো আমাদের করতে হবে। তো এইটা করতে গিয়ে যদি কারো মাথা নষ্ট হয়ে যায়, ফিজিক্সের মাথা নষ্ট করার কিছুই নাই, এই পড়াগুলো অনেক ইজি। তো আমাদের ওভারঅল যে কভারেজ এরিয়াটা সেটা হচ্ছে এমন টাইপের হবে, প্রথমে আমরা লব্ধি নিয়ে ডিসকাস করবো, এরপর আপেক্ষিক বেগ নিয়ে ডিসকাস করবো, এরপর নদী নৌকা স্রোত এই রিলেটেড ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। লব্ধির পরপর এটাই পড়ে ফেলবো, এরপর লাস্টে আপেক্ষিক বেগটা আমরা দেখবো। তো আশা করি সবকিছু ক্লিয়ার, সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। সবকিছু শোনা যায়? আচ্ছা, আমরা যে টপিকটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে এক বিন্দুগামী দুইটি বেগের লব্ধি বেগের মান ও দিক। এখানে বেসিক্যালি হচ্ছে বেগের সামান্তরিক সূত্রটারই অ্যাপ্লিকেশন। তো এখানে আমি শুরুতে তোমাদেরকে লব্ধির ব্যাপারে একটা কথা বলছিলাম। ধরো এখানে একটা ফুটবল আছে, এখানে ধরো একটা ফুটবল, ঠিক আছে, এখানে একটা গোল পোস্ট আছে। এখন তোমার একটা ফেভারিট প্লেয়ার, তুমি তোমার ফেভারিট প্লেয়ারের নামটা চিন্তা করে নাও। এখন হচ্ছে আবার বিশ্বকাপের সিজন, তো আবার প্লেয়ারের নাম বললে ঝামেলা আছে। তারপরে ধরো সে চাচ্ছে এই বলটাকে এখানে গোল দেওয়ার জন্য, ঠিক আছে, সো সে এইভাবে বলটাতে থ্রো করবে, এবং সেই দলের ডিফেন্ডার তো ডেফিনেটলি বসে থাকবে না, সে চাচ্ছে বলটাকে এদিকে সরাই দিতে। সো আরেক ডিফেন্ডার এসে সে কি করবে, বলটাকে এদিকে কিক করলো, তার মানে বলটা এইদিকে সরানোর সে চেষ্টা করবে। তাহলে আলটিমেটলি বলটা কোন দিকে যাবে এটা যদি আমরা একটু চিন্তা করি, ও মারতে যাচ্ছে এইদিকে আর ও মারতে যাচ্ছে এইদিকে, এট এ টাইম যদি তারা হচ্ছে বলটাতে থ্রো করে সেটা তাদের মাঝ বরাবর চলে যাবে। সো এটাই হচ্ছে বেসিক্যালি নীল কালারের দাগ দিয়ে যেটা আঁকলাম সেটাই হচ্ছে লব্ধি, ঠিক আছে। এর চেয়ে ইজিয়েস্ট ভাবে লব্ধি বোঝানো সম্ভব কিনা আমি জানি না। দেন আমরা যদি এটাকে এখানে ফর্ম করতে চাই, দেখো ধরো আমরা এখানে বেগ নিয়ে চিন্তা করতেছি, বেগ নিয়ে ফিজিক্সেও পড়ে আসার কথা। একটা বেগ আমরা চিন্তা করলাম ইউ একটা বেগ, তারপরে এদিকে আমরা চিন্তা করলাম ভি একটা বেগ, ঠিক আছে। তার মানে তাদের লব্ধিটা কি হবে, ডেফিনেটলি হচ্ছে এই দুইটা বেগের লব্ধিটা হবে এই বরাবর, তো এই দিক বরাবর হচ্ছে তার লব্ধিটা, ওকে। লব্ধিটাকে আমরা ধরো ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি। ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যখন বল দিয়ে জিনিসটা পড়ে আসছো,
পি বল, কিউ বল, আর বল দিয়ে পড়ে আসছো, লব্ধিটা ছিল আর বল দিয়ে, বাট আমরা এখানে পড়তেছি বেগ মানে ভেলোসিটি, ঠিক আছে? যেমন আমরা আদি বেগ ইউ পড়ে আসছি, শেষ বেগ ভি পড়ে আসছি, এখানে আদি বেগ শেষ বেগ ফ্যাক্ট না, বাট একটা বেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করতেছি, একটা বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করতেছি, এবং তাদের লব্ধি বা রেজাল্টেন্টটা মানে একদম ফাইনালি এই দুইটা বেগের ফলে কোন দিকে আমাদের ফাইনালি লব্ধিটা অ্যাচিভ হচ্ছে সেই দিকটা হচ্ছে আমাদেরকে মেজার করতে হচ্ছে। এটা ধরো উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে একটা নদী চিন্তা করতে পারো, স্রোত আছে, ঠিক আছে? স্রোতযুক্ত একটা নদীতে এই বরাবর কেউ যাত্রা শুরু করলো, এটা ধরো স্রোতের বেগ, আর এই বরাবর কোন একটা মানুষ যাচ্ছে, তখন সে আলটিমেটলি স্রোতের কারণে কিন্তু দেখো এই দিক থেকে স্রোতটা যাচ্ছে, ডিরেকশন দিয়ে বুঝাইছি যে এই দিক থেকে স্রোতটা যাচ্ছে, তার মানে সে কিন্তু এক্স্যাক্টলি ওই দিকে চলে যেতে পারবে না, সে স্রোতের কারণে একটু বেঁকে যাবে। এই যে বেঁকে ফাইনালি সে যেটাতে যাচ্ছে সেটা কিন্তু তার লব্ধিটা। ওকে, তো এটা আমরা যদি একটা জিনিস চিন্তা করি, এটাকে কিন্তু একটা সামান্তরিক সূত্রের মতো করে রিলেট করা যায়, ব্যাপারটা হবে এমন টাইপের। এটা হচ্ছে আমি এখানে পুরোটা টেনে দিলাম। তাহলে আমরা এখান থেকে যদি আমরা বেগের সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করি, আমরা কিন্তু এখান থেকে ফর্মুলাগুলো দেখে আসছি এমন টাইপের। W সমান √ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। স্থিতিবিদ্যা চ্যাপ্টারে এটার প্রমাণ ছিল এবং আমাদের ফিজিক্সেও এটার প্রমাণ ছিল। ওকে, সো এখানে আমাদের ফর্মুলাটা ছিল এমন টাইপের, r √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এরপর আমাদের আরেকটা ব্যাপার ছিল, আরেকটা জিনিস এখানে মেনশন করা দরকার, সেটা হচ্ছে এই যে ইউ আর ভি এদের যে মধ্যবর্তী কোণটা, একটা মনে রাখার ট্রিক্স বলে দিই, এই যে বাহু দুইটা, ইউ একটা বাহু আর ভি একটা বাহু, এদের মধ্যবর্তী কোণটা হবে কত? মধ্যবর্তী কোণটা হবে আলফা, আর লব্ধির সাথে যে কোণটা সেটা আমরা ধরে নিব থিটা, আমাদের ক্যালকুলেশনের পারপাসে ইন জেনারেল, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি যে tan থিটার যে ফর্মুলাটা, tan থিটার ফর্মুলাটা কি হবে? এটা আমরা সাধারণত পরীক্ষার হলে এই জিনিসটা রিলেট করতে পারি না। এই ফর্মুলাটা হবে u প্লাস ভি cos আলফা ডিভাইডেড বাই, আর উপরে থাকবে হচ্ছে ভি sin আলফা। পরীক্ষার হলে আমি দেখছি মেজরিটি স্টুডেন্ট ভুলে যায় যে কোন জায়গায় ইউ ছিল, কোন জায়গায় ভি ছিল, আর কোন জায়গায় থিটা ছিল, কোথায় আলফা ছিল। দেখো আমরা এটাকে কিভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে লব্ধি। আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে। আমরা যদি খেয়াল করি যে ইউটা এখানে একদম একা বসে আছে, ইউ এর সাথে কিন্তু কেউ নাই, কোনো কোণ টোন কিছুই নেই, ওর সাথেও আছে একটা কোণ, ওর সাথেও আছে, ওর সাথেও আছে। সো খেয়াল রাখবা যে লব্ধিটা যার সাথে কোণ তৈরি করে থাকবে সে কিন্তু একা থাকবে, ঠিক আছে? লব্ধিটা কার সাথে কোণ তৈরি করেছিল? লব্ধি এখানেও থাকতে পারে, লব্ধিটা এখন এই চিত্র অনুযায়ী কার সাথে কোণ করে আছে? ইউ এর সাথে কোণ করে আছে, থিটা কোণ, তার মানে ইউটা একা থাকবে। আর আমরা পড়ে আসি যে tan মানে হচ্ছে sin বাই cos, জিনিসটাকে এভাবে মনে রাখতে পারো যে tan ছিল, এখানে sin বাই cos হবে, আর u আমরা লিখে ফেলছি, বাকি থাকবে v। সো এইভাবে যদি সূত্রটাকে লিখো দেখবা যে পরীক্ষার হলে আর ভুল হবে না, পরীক্ষার হলে দেখবে যে ব্ল্যাঙ্ক হয়ে যায় মাথা, যে কোথায় আমি কি বসাবো এই জিনিসটা। সো এটাকে এভাবে চাইলে বসাতে পারো। এখন আমরা এইটারই চারটা স্পেশাল কেস দেখবো, চারটা স্পেশাল কেসের মধ্যে আমরা রিলেট করার চেষ্টা করব যে চারটা স্পেশাল কেসের ক্ষেত্রে কখন কোন জিনিসটা ঘটতেছে। তো আমরা প্রথমে কেস 1 দিয়ে যদি আমরা চিন্তা করি, কেস 1 এ বলতে হচ্ছে তারা একই দিকে যখন ক্রিয়া করবে, ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে রিলেট করতে পারি, দেখো এটার সাথে বেগের সামান্তরিক সূত্রের স্টেটমেন্টটা দেখে নিবা একটু। তো এটাকে যদি আমরা দেখি, কেস 1 এ আমরা ধরে নিব এই আলফার মানটা যদি 0 ডিগ্রি হয়, দ্যাট মিন্স তারা যদি একই দিকে যায়, ব্যাপারটা হচ্ছে এমন টাইপের। সো আমি যদি তোমাকে একদম অ্যাকুরেটলি বইয়ের ভাষায় জিনিসটা বলতে চাই, ঘটনাটা হবে এমন যে একই দিকে ক্রিয়াশীল দুইটা বেগের লব্ধি, একই দিকে ক্রিয়াশীল যখন হবে দুইটা বেগের লব্ধি, তাদের কিন্তু মধ্যবর্তী কোণটা 0। বা সহজ কথায় তোমার যদি এটা না বুঝতে পারো, তুমি চিন্তা করো যে এখানে আলফার মান 0 বসাচ্ছ, যদি এটা 0 হইতো তাহলে দেখো তো কি হইতো, w √u স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, এমন হইতো ঘটনাটা। তাহলে দেখো তুমি কি করতেছো, আলফার মানটা 0 বসাচ্ছ, আলফার মান যদি 0 বসাও তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা এমন ঘটবে না, হ্যাঁ, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos 0 এর মান ক্যালকুলেটর প্রেস করলে পেয়ে যাবা, cos 0 এর মান হবে 1, বা তোমার যদি মনে থাকে তাহলে সেই ক্ষেত্রে মনেও রাখতে পারো। সো cos 0 এর মান যদি 1 হয় তাহলে এটা হয়ে যাবে আমাদের এমন টাইপের, ইউ স্কয়ার প্লাস 2uv বসে যাবে আর এখানে প্লাস v স্কয়ার। তো তুমি দেখতেছো যে এই ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা। সো এটাকে আমরা বলতে পারি যে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। সো এটা হয়ে যাবে আমাদের u প্লাস v হোল স্কয়ার। তাহলে এখানে স্কয়ার রুটে ক্যান্সেল হয়, এখানে থাকবে আমাদের u প্লাস v। কিসের মান পাচ্ছিলাম? এটা আমরা w এর মান পাচ্ছিলাম, দ্যাট মিন্স লব্ধির মানটা পাচ্ছিলাম। কি পাচ্ছি? u প্লাস v। এটাকেই বলা হয় যে বৃহত্তম লব্ধি। কি বলা হয় এটাকে? বৃহত্তম লব্ধি বলা হয়। সো এটাকে যদি আমি বইয়ের ভাষায় বলতে চাই, বইয়ের ভাষায় বললে ব্যাপারটা এমন টাইপের হবে, কোন একটা কণার উপরে একই দিকে ক্রিয়াশীল বলেই তো আলফার মানটা 0 হয়। ক্রিয়াশীল দুইটা বেগের লব্ধি তাদের সমষ্টির সমান, আর এটাই হচ্ছে তাদের বৃহত্তম লব্ধি, এটাই। এরপর আমরা যে জিনিসটা করব, এই জিনিসটা বুঝছো কিনা একটু আমাকে জানাও, যে কেস নাম্বার 1 যদি আলফার মানটা 0 হইতো তখন সেই ক্ষেত্রে এটা এমন হইতো। এখন তোমার দুইটা ধরো বেগ দেওয়া আছে, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ভি।
তোমাকে প্রশ্নে সামহাউ এগুলো এমসিকিউতেও দিতে পারে, বলে দিল যে আলফার মানটা 0, তাহলে তোমার কিন্তু এখানে আলফার মান 0 বসায় সূত্রটাকে এভাবে এনে এরপর এখানে বসানোর দরকার নেই। তুমি কি করবে, আচ্ছা আলফার মান 0 আমি তো পড়ে আসছি, যে জিনিসগুলো বক্স করে দিচ্ছি এগুলো একটু মনে রাখার ট্রাই করবা। আলফার মান 0 আমি পড়ে আসি, তাহলে এই দুটাকে যোগ করে দিলেই হয়ে যাবে। ধরো এখানে দেওয়া আছে 5, এখানে দেওয়া আছে ধরো কত 5 দেওয়া আছে, ঠিক আছে, তার মানে 5 আর 5 যোগ করলে 10। তোমার দরকার নাই যে আলফার মানটা 0 বসাই, এটা 0 বসাবা, এখানে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 5 এমন করার দরকার নেই। ডাইরেক্ট 5 প্লাস 5 ইকুয়াল টু 10 ডাইরেক্ট বসাই দিবা, যাই থাকবে আর কি, ঠিক আছে। তো এই কেসটা হবে এমন টাইপের যে একই দিকে যদি ক্রিয়াশীল হয়। ব্যাপারটা বুঝছো কিনা একটু আমাকে জানাও, আর আমি দেখি সবকিছু লেখা টেখা ক্লিয়ার কিনা। আমিও জানি না কোন টাইমে ক্লাসগুলো দিচ্ছে, আমারও ভার্সিটি আছে। দ্যাটস ইট, আমারও একই অবস্থা। রূপক আহমেদ চৌধুরী। রাতেও নামাজ, তো কি করব এখন, আমার এই চ্যাপ্টারটা শেষ করতে হবে দ্রুত। আচ্ছা, তো এই হচ্ছে আর কি ঘটনাগুলো। এরপর আমরা কেস নাম্বার 2 তে চলে যাব। এটা বুঝছো কিনা জানো, বুঝার কথা আশা করি। ফিজিক্সেরই পড়া, ফিজিক্সের একদম ভেক্টর চ্যাপ্টারের একদম শুরুর দিকেরই পড়া বলা যায়। ওকে, সো আমরা এখন কেস নাম্বার 2 নিয়ে হচ্ছে একটু আলোচনা করব। কেস নাম্বার 2 তে এইগুলো নিয়ে তো আর বলার কিছু নাই। এখানে আমার কি করার আছে বলো, আমাকে বলছে যে এই স্লটগুলোর মধ্যে কখন ক্লাস নিতে পারবো, আমি আমার টাইম চালালাম, এই আর কি। আচ্ছা, আমরা এখন কেস নাম্বার 2 নিয়ে হচ্ছে একটু ডিসকাস করব। এটা তো বুঝছি, এটা তো পারবো, এটা সমস্যা না। আর এটা মুছে ফেলি, সমস্যা নেই, নোটে তো পেয়ে যাবা এই জিনিসটা। আচ্ছা, বুঝছো। এখন দেখো এখানে আসলে আমার কিছু করার নাই, আমাকে হচ্ছে যেই টাইমে ক্লাস স্লট দিছে ওই টাইমে হচ্ছে আমাকে নিতে হচ্ছে, বা 4টা-5টা স্লটের মধ্যে নিতে হচ্ছে। হয় সকালবেলা নিতাম, সকালবেলা আমার দিক থেকে পসিবল হয় না, কারণ আমার ভার্সিটি একদম সকাল 9টা থেকে দুপুরে 3টা 3:30 পর্যন্ত। সো ক্র্যাশ কোর্স আর একটাই ক্লাস স্লট টাইম আছে যেটাতে আমাকে নিতে হচ্ছে, এই আর কি। একটা তোমাদের ছিল মেবি, দেখবা তোমাদের তো কাভারে দেওয়া আছে 9টায়, একটা দেওয়া আছে তোমাদের মেবি 11টা 15, একটা 2টা 15, আর একটা হচ্ছে 4টা। সো আমি যেহেতু 3টা টাইমে বিজি, তাহলে আমাকে তো এই টাইমটাতেই নিতে হবে, আদারওয়াইজ তো কিছু করার নেই, এই আর কি। আচ্ছা, আমরা এখন কেস নাম্বার 2 তে চলে যাচ্ছি। কেস নাম্বার 2 তে আর সেম ঘটনাটা বইয়ের ল্যাঙ্গুয়েজের, জাস্ট আমরা বলতেছি যে বিপরীত দিকে। বিপরীত দিকে মানে কি, জাস্ট হচ্ছে উল্টা উল্টা ডিরেকশনে। একটা এদিকে যাচ্ছে, আরেকটা যদি এদিকে যায়, তাহলে তাদের কোনটা কত, দেখো বিপরীত দিকে, তার মানে তাদের হচ্ছে 180 তে। তার মানে আমরা এখন যে কেসটা দিয়ে কনসিডার করব, সেটা আমাদের পুরো কনসেন্ট্রেশনটা হবে আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি নিয়ে, ঠিক আছে। আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রগুলোতে কি হবে, আমরা এই যে আমাদের ইন জেনারেল ফর্মুলা যেটা পড়ে আসি, w ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। w ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। আমরা বসাবো কি cos আলফা, cos আলফা, আলফার জায়গায় আমরা 180 বসাচ্ছি, ঠিক আছে। তো আমরা যদি এটাকে 180 বসাই, তাহলে ব্যাপারটা এমন টাইপের হবে যে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos 180 ডিগ্রি। এই যে আলফার জায়গাটাতে জাস্ট আমরা 180 বসাচ্ছি, আর কিছুই না। 180 বসাচ্ছি, দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv, আর cos 180 এর মান কত বসবে, 180 এর মান বসবে -1। -1 কেন, জাস্ট সিম্পলি এই যে ক্যালকুলেটরটা হাতে নিবা, ক্যালকুলেটর হাতে নিয়ে তুমি cos 180 লিখে ফেলবা, ইকুয়াল দিবা। খেয়াল রাখবা যে ক্যালকুলেটরটা যাতে মোডটা ক্লিয়ার করা থাকে বা ডিগ্রি মোডটাতে থাকে। রেডিয়ান মোডে তোমার হচ্ছে এই ভ্যালুগুলো অন্যরকম দেখাবে। তাহলে এটা আশা করি পারবা। cos 180 এর মান হচ্ছে -1। নোট যখন করবে, নোট করার সময় প্রত্যেকটা ইন ডিটেইলে এক্সপ্লেন করে করে লিখে রাখবা, বাট যখন মনে রাখবা তখন আমিও জানি যে তুমি সূত্রগুলোই মুখস্থ করবা, তো সূত্রগুলো পড়বা, বাট এগুলা নোট করার সময় একবার পুরোটা করে রাখবা। তারপর এটা হয়ে যাবে তোমার ইউ স্কয়ার, তারপর এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 2uv প্লাস ভি স্কয়ার। তাহলে দেখো এটা হচ্ছে w এর মান, বা w এর মান হচ্ছে কত, রুট ওভার ইউ স্কয়ার মাইনাস 2uv প্লাস ভি স্কয়ার। দ্যাট মিন্স এটা স্কয়ার মাইনাস 2uv প্লাস ভি স্কয়ারের সাথে রিলেট করা যায়, তাহলে সেটা হবে কত,
যেটা হবে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। দ্যাট মিন্স ইউ মাইনাস ভি হোল স্কয়ার। তুমি এখান থেকে বলতে পারো এটা হচ্ছে কত, ইউ মাইনাস ভি। তার মানে তোমার ডাব্লিউ এর মান আসছে কত, ইউ মাইনাস ভি। দ্যাট মিন্স লব্ধি যেটা পাচ্ছ সেটা হচ্ছে ইউ মাইনাস ভি। তো এটার স্টেটমেন্টটাকে যদি বইয়ের ভাষায় বলি, কোন কণার উপর পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল দুইটা বেগের লব্ধি তাদের অন্তরফলের সমান। অন্তরফলের সমান মানে কি, বিয়োগফলের সমান। আর বিয়োগফল আর অন্তরফল বলা একই কথা, তোমরা পড়ে আসছো এই জিনিসটা। ক্লাস 8, 9, 10 এমন পড়া ছিল যে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। বর্গের অন্তর মানে হচ্ছে বিয়োগফল। সো অন্তরফলের সমান, আর এটা হচ্ছে তাদের ক্ষুদ্রতম লব্ধি। এটা হচ্ছে ক্ষুদ্রতম লব্ধি, এটা ফিজিক্সে পড়ার কথা, ঠিক আছে। আর সমান পি মাইনাস কিউ দিয়ে পড়ার কথা। তো এখন দেখো এটাকে এখানে ইউ বড় নাকি ভি বড় সেটা তো তুমি জানো না, ঠিক আছে। এটা তো আমাদেরকে একদম স্পেসিফিক করে বলে নাই যে ইউ এর মানটা বড় না ভি এর মানটা বড়। হইতেও পারতো যে ইউ এর মানটা বড় হইতেই পারতো, ভি এর মানটাও বড় হইতে পারতো। তো আমরা দেখি যে এটাকে কিভাবে লেখা যায়। আমরা এখান থেকে পাচ্ছি কি, ডাব্লিউ এর মান হচ্ছে ইউ মাইনাস ভি। ডাব্লিউ এর মান আমরা কি পাইলাম, সেটা হচ্ছে ইউ মাইনাস ভি পাচ্ছি। কখন, যখন বা যেখানে আমরা বলতে পারি, যেখানে কি হচ্ছে ইউ এর মানটা বড় হচ্ছে ভি এর তুলনায়। তারপর এমনও হইতে পারতো যে ডাব্লিউ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, যেখানে আমরা বলতে পারতাম, কি বলতে পারতাম, যেখানে আমরা ভি এর মানটাকে বড় বলতে পারতাম, রাইট। সো ব্যাপারটা হচ্ছে এমন টাইপের ঘটতো। এখানে দেখো সহজ কথায় এটা কোনো কন্ডিশন বা এমন কিছু মাথা নষ্ট করার দরকার নাই। আমরা কি করতেছি, সহজ কথায় বড়টা থেকে ছোটটা বিয়োগ করতেছি। এখানে বড়কে দেখো, বড় বলতে এখানে হচ্ছে ইউটা বড়, দ্যাট মিন্স বড় থেকে ছোট বিয়োগ করতেছি। এখানেও সেম ঘটনা, বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করতেছি যখন এই ভিটাকে আমরা বড় ধরে নিচ্ছি, ঠিক আছে। বা এটাকে তুমি এভাবেও লিখতে পারো যে ইউ এর মান ভি এর মান বড়, আর কি একই কথা দুইটাই। তো এই হচ্ছে আর কি ঘটনা, যে আমরা কেস 2 থেকে মোটামুটি এই ডিসিশনটাতে আমরা আসতে পারতেছি। সো এই পর্যন্ত আমরা বুঝছি কিনা একটু জানাইও। আর আমি এরপর হচ্ছে কেস নাম্বার 3 তে চলে যাচ্ছি। কেস নাম্বার 3, 4টা ইজি। আই হোপ সো বুঝার কথা। আচ্ছা, এখন আমরা কেস নাম্বার 3 তে চলে যাব। ওকে, কেস নাম্বার 3 তে আমাদেরকে কি বলতেছে, এটাও মুছে ফেলা দরকার। এটা তো আমাদের এখন লাগতেছে না, বিকজ আমরা এরপর হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মসগুলো দেখবো সবগুলার। আজকে আমি চেয়েছি যে বুঝছো, সেটা হচ্ছে যে পেন অন পেপারে পড়ালে ক্লাসটা একটু ফার্স্ট শেষ হয়ে যাবে, বেসিকটা আজকের লেকচারে ফার্স্ট পড়াই ফেলতে পারবো। বাট এত ফার্স্ট পড়াইতে গেছি যে আজকে ক্লাসটাই প্রথম দিকে নিতে পারলাম না। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কেস নাম্বার 3 দেখবো। কেস নাম্বার 3 হচ্ছে যদি আলফার মানটা হয় 90, আলফার মান 90। আমরা প্রথম কেসে যেটা পড়ে আসছি, নাম্বার 1 কেসে, প্রথমটাতে আমরা পড়ছিলাম আলফার মান হচ্ছে 0 ডিগ্রি ছিল। এরপর এটাতে আমরা পড়ছি আলফার মান 180 ডিগ্রি ছিল। সেই ক্ষেত্রে এখন আমরা দেখবো যদি আলফার মান 90 ডিগ্রি হয়। আলফার মান নিয়ে বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের লাস্ট যে কেসটা। তো এটাকে আমরা যেভাবে হেডিং দিতে পারি সেটা হচ্ছে কেস নাম্বার 3। কেস নাম্বার 3 তে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আলফার মানটা এখন আমরা 90 পড়বো। আলফার মানটা 90 হইলে তো কিছু চেঞ্জ হয়ে যাবে না। আলফার মান যদি 90 ডিগ্রি হয় তখন সেই ক্ষেত্রগুলোতে কি হবে, আমরা ফর্মুলাতে পড়ে আসছি। কি পড়ে আসছি দেখো তো, লব্ধির মানের যে ফর্মুলাটা, w = √u² প্লাস v² প্লাস 2uv cos আলফা, ঠিক আছে। তো আলফার মানটাতে জাস্ট 90 বসাবা। যদি 90 বসাও দেখো কি হয়, u² থেকে যাবে as it is v² থেকে যাবে প্লাস 2uv cos আলফা। আলফার জায়গাটাতে জাস্ট বসবে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। যদি এটা 90 ডিগ্রি বসে, আমরা জানি যে cos 90 এর মান কত, cos 90 এর মান হচ্ছে 0, ঘোড়ার ডিম। তাহলে এটা হচ্ছে 0 হয়ে যাবে, আর 0 এর সাথে 2uv গুণ থাকার কারণে এটাও পুরোটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের আলটিমেটলি কে থাকবে, আলটিমেটলি আমাদের থাকবে যে √ এই অংশটা u² প্লাস v², তাহলে আমরা কিসের ভ্যালু পাচ্ছি, এটা আমরা ভ্যালু যেটা পাচ্ছি সেটা হচ্ছে w এর ভ্যালুটা, ঠিক আছে, মানে লব্ধির ভ্যালুটা। তার মানে যদি 90 হয় তখন সেই ক্ষেত্রগুলোতে কি হচ্ছে, w এর সমান √u² প্লাস v² পাচ্ছি আমরা, রাইট। তাহলে দেখো আমরা এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে যদি আমাদেরকে এমন দেওয়া থাকে যে দুইটা বেগের মান দেওয়া থাকে u আর v, এবং যদি বলে যে তারা 90 ডিগ্রি কোণে আছে অথবা যদি বলে যে তারা সমকোণে আছে, তখন সেই ক্ষেত্রগুলোতে আমরা কি করব, ধরো একটা 5 আর একটা 5, তাহলে 5² প্লাস 5², আর কিছুই করা লাগবে না। এত বিশাল ক্যালকুলেশন থেকে আমরা বেঁচে যাব, কয়েক সেকেন্ডের মধ্যে এটা আনসার করে ফেলা পসিবল।
কেস নাম্বার 3 শেষ এখানের মধ্যে। তাহলে আমরা তিনটা কেস দেখলাম 0, 180 আর 90 দিয়ে। এখন আমরা কেস নাম্বার 4 দেখব। এটা আমাদের কি ঘটবে যদি এমন ঘটতো, কেস নাম্বার 4 যদি এমন ঘটতো যে আমাদের দুইটা বেগের মানে একই হইতো। দেখো আমরা প্রথমে আলফা নিয়ে অনেক গবেষণা চালাইছি, 0 হইলে কি হইতো, 180 নিলে কি হইতো, 90 নিলে কি হইতো, এই তিনটা নিয়ে আমরা কনসেন্ট্রেশন দিছিলাম। এখন আমরা চিন্তা করব যে দুইটাই যদি একই বেগ হইতো, দ্যাট মিন্স আমাদের ঘটনাটা এমন ঘটতো যে ইউ আর ভিটা যদি সমান হইতো, ইউ ইকুয়াল টু ভি যদি হইতো, তখন সেই ক্ষেত্রগুলোতে কি হইতো, তখন সেই ক্ষেত্রগুলোতে কঠিন কিছুই হইতো না, আমাদের অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনই বসে যেত। আমরা ফর্মুলা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। এটা আমাদের হচ্ছে কনসেন্ট্রেশন ছিল। তো এখন দেখো দুইটা একই বেগ হওয়ার মানে দুইটাকে আমরা একই বেগ ধরে নিতে পারি, ধরলাম দুইটাকে আমি ইউ ধরলাম, প্রথমের ইউ স্কয়ার বসে যাবে প্লাস পরের ভি স্কয়ারটার দিকে একটু নজর দাও। পরের ভি স্কয়ার যেটা সেটা কিন্তু আমরা বলতে পারি যে ভি আর ইউ যেহেতু একই, তার মানে ভি এর রিপ্লেসমেন্টটা আমরা ইউ বলতে পারি, তাহলে এটা ইউ স্কয়ার বসে যাবে। ঠিক আছে, কেন ইউ স্কয়ার বসতেছে, কারণ এই যে বললাম ইউ ইকুয়াল টু ভি, দুইটাকে আমরা একই ধরেই, ধরো দুইটাই একই বেগ, সেই ক্ষেত্রগুলোতে আমরা কনসেন্ট্রেশন দিচ্ছি। ধরো এটাও যদি 5 হয় এটাও 5, এমন আর কি। এগুলো বোঝানোর সময় আমি 5 আর 5 বলছি, বাট এটা হচ্ছে একদম অ্যাকুরেট যে কেসটা, এটা জাস্ট আমি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট গুলোতে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বুঝাইছি। ঠিক আছে, তো এটা হচ্ছে ঘটনা। তাহলে এটা আমাদের এমন টাইপের হবে প্লাস 2uv যদি হয় 2 বসাইলাম, ইউ বসে যাচ্ছে, আর ভি মানে কত, ভি মানে এখানে আমরা ইউ বসে দিতে পারবো, আর এখান থেকে দেখো cos আলফা বসে যাচ্ছে। দেন যে কাজটা করা যায়, এখানে তোমার আছে কত, ইউ স্কয়ার প্লাস ইউ স্কয়ার, যেটাকে বলতে পারো 2u স্কয়ার, মানে দুইটা ইউ স্কয়ার। ঠিক আছে, এখানে কিন্তু ইউ টু দি পাওয়ার 4 না, আবার এখানে তোমার কাছে যদি বলা যায় আমার হাতে একটা মার্কার আছে, এখানে আরেকটা মার্কার আছে, টোটাল কয়টা মার্কার, দুইটা মার্কার। সো সেম ভাবে একটা ইউ স্কয়ার আর একটা ইউ স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে দুইটা ইউ স্কয়ার, আর এটাতে প্লাস 2 ইনটু ইউ এর সাথে ইউ গুণ করলে এটাও কিন্তু ইউ স্কয়ার হয়ে যাবে, আর এখানে cos আলফা এটা বসে যাচ্ছে। তো তুমি এখান থেকে দেখতেছো যে 2u স্কয়ারটাকে কমন নেওয়া যায়, নিয়ে ফেলো। সো 2u স্কয়ার যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আর কে থাকে, এর জায়গায় থাকবে 1 আর এর জায়গায় থাকবে cos আলফা। তো তুমি cos এর একটা সূত্র পড়ে আসছো, একটু যদি মনে করো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে কি পড়ে আসছো, cos এর সূত্রটা আমরা যদি দেখি, cos এর সূত্র আমি এটা পড়ানোর সময় বলছিলাম যে যার ঘর তার অধিকার বেশি, এটা দিয়ে মনে রাখার জন্য cos এর সূত্রে cosটা প্লাস হবে 1 প্লাস cos 2a ছিল। ঠিক আছে, যেহেতু এটা আমি পড়াইছিলাম যেটা সেটা হচ্ছে cos 2 এর সূত্র ছিল, cos 2 এর সূত্র আমি একটু লিখে দিই, এটা cos 2 এর সূত্র 7.4 এ cos 2 এর সূত্র হচ্ছে 2 আরেকটা সূত্র নিয়ে এসেছি, 1 প্লাস cos 2 এর সূত্র 1 প্লাস শিট এই ফর্মুলাটা ভুল হয়েছে, 2 cos স্কয়ার a, ফর্মুলাটা হচ্ছে এমন টাইপের 2 cos স্কয়ার a ছিল, সেটা ছিল 1 প্লাস cos 2a। ঠিক আছে, তো এটা ছিল আমাদের মেইন যে ফর্মুলাটা, আর আরেকটা ফর্মুলা ছিল এটার সাথে 2 sin স্কয়ার এর ফর্মুলা, সেটা হচ্ছে 1 মাইনাস cos 2a ছিল। তো এটা যদি আমরা দেখি এই দুইটা ফর্মুলার সাথে, দেখো আমি বলছিলাম যে যার ঘর তার অধিকার বেশি, এটা দিয়ে মনে রাখার জন্য দ্যাট মিন্স cos এর সূত্রে cos এর আগে প্লাস হচ্ছে আর sin এর সূত্রে cos এর আগে মাইনাস হচ্ছে। তো এইখান থেকে একটা ফর্মুলা ছিল, এটা আমাদের 7.4 এর ফর্মুলা ছিল, 7.5 এ আমরা এমন একটা ফর্মুলা পড়ে আসি যে 1 প্লাস cos এর, এটাও মনে রাখতে বলছিলাম এভাবে, দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের এমন টাইপের, সেটা হচ্ছে আমাদের এমন টাইপের জাস্ট এই 2টা এখানে থাকতেছে না আর এখানে 2টা ভাগ আকারে চলে আসতেছে, এভাবে মনে রাখতে বলছিলাম। তো আমাদের এখানে বেসিক্যালি এখন যেটা অ্যাপ্লাই হচ্ছে এটাই অ্যাপ্লাই হচ্ছে, বা তুমি যদি তোমার মতো অন্য কোনো ভাবে মনে রাখতে পারো। এখন হঠাৎ করে আমি যদি যেটা বলতেছিলাম যে মনে রাখার টেকনিকটা, এটার জন্য তোমাকে ত্রিকোণমিতিক ক্লাসের সূত্র মনে রাখার টেকনিকটা একটু কষ্ট করে দেখে আসতে হবে। ঠিক আছে, যারা করছো তারা জিনিসটা বুঝবা। 1 প্লাস cos a, 1 প্লাস cos a এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a বাই 2, তার মানে এটা 2 cos স্কয়ার a বাই 2, a মানে হচ্ছে আলফা, দ্যাট মিন্স হচ্ছে আলফা বাই 2 হবে। তাহলে এখান থেকে যে জিনিসটা হচ্ছে আমরা এটাকে কি বলতে পারি, দেখো তো 2 এর সাথে 2 গুণ করে দিতে পারি, দ্যাট মিন্স এটা হয়ে যাবে 4, 2 2 গুণা 4, ইউ স্কয়ার ছিল, ইউ স্কয়ারটাকে রেখে দিলাম, আর এখানে ছিল cos স্কয়ার আলফা বাই 2। ওকে, সো এটা হচ্ছে cos স্কয়ার আলফা বাই 2 হয়ে যাবে। তুমি দেখবা যে প্রত্যেকটা টার্মসের উপরেই হচ্ছে তোমার স্কয়ার আছে, এটার সাথেও স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে, আবার এখানেও কিন্তু একটা হচ্ছে রুট আছে, তার মানে আমি কিন্তু প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি রুট করে দিতে পারি। তাহলে এখানে কত থাকবে, এখানে রুট করলে এটার সাথে থাকবে 2, আর ইউ স্কয়ারটা হয়ে যাবে ইউ, আর এটা হয়ে যাবে cos আলফা বাই 2। এইটা হচ্ছে মোটামুটি ঘটনা লব্ধির মানটা। তাহলে সেই ক্ষেত্রে লব্ধির মানটা কত হবে, 2u cos আলফা বাই 2 হবে।
এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। এইটাতে কারো যদি কোনো প্রবলেম থাকে একটু আমাকে জানাবা। আর এটাতে যদি কারো কোনো প্রবলেম থাকে, এটা হচ্ছে সূত্র, সরাসরি সূত্র 1 + cos a সূত্র 2 cos a² a/2। ব্রেক দিলে ভালো হতো। এটা হচ্ছে উচ্চতর গণিত, দ্বিতীয় পত্র, সমতল বস্তু কণার গতি। ঠিক আছে, ক্লিয়ার নাকি একটু জানাও। কেস নাম্বার 3 দেখলাম আমরা যে আলফা মান যদি 90 ডিগ্রি হইতো, আর কেস নাম্বার 4 দেখলাম যদি ইউ আর ভি দুইটা বেগই যদি সমান হইতো। ঠিক আছে, একটা 5 হইলে আর একটা 5 হইতো, তখন সেই ক্ষেত্রগুলোতে কি হইতো? এখান থেকে চাইলে দিকটাও বের করতে পারো, দিকের জন্য যে ফর্মুলাটা ছিল ওইটা দিয়েও চাইলে বের করতে পারো। tan থিটা সমান ওই যে আমরা যেটা পড়ে আসছিলাম, নিচে ছিল u + v cos আলফা, উপরে ছিল v sin আলফা, ওইটা দিয়ে বের করতে পারো। দেখবা যে একটা থিটার মান পাবা এখান থেকে। চাইলে এটার কোণের মানটাও বের করতে পারো, থিটা সমান আসবে α/2। ঠিক আছে, এরকম টাইপের একটা প্রুফ আছে, চাইলে করতে পারো, না করলেও সমস্যা নেই। দুইটি সমমানের বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে, এটা একটা প্রুফ আছে। একটু পর্যন্ত দেখলেই হবে, ওইটা নিয়ে প্যারা না। এখানে মোটামুটি আমাদের বেগের সামান্তরিক সূত্রের ঘটনাগুলো শেষ। আমরা ম্যাথগুলো নেক্সট ডেতে দেখব। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরপরে এগুলার একদম রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বলতে আমরা ওই যে নৌকা নদীর যে ম্যাথগুলো ছিল ওই রিলেটেড ব্যাপারগুলোর একটু থিওরিটা একটু আলোচনা করব। ক্লিয়ার? আচ্ছা, আমি আর 5 মিনিট ক্লাস নিয়ে পর ব্রেক দিচ্ছি। আচ্ছা, এখনই ব্রেক দিয়ে যাও, 5 মিনিট, 10 মিনিট, 10 মিনিট দিব, আবার তো এদিকে ইফতারের সময় হয়ে যাবে। 4 বাজে, তাহলে হচ্ছে এখান থেকে 5:10, 5:15-তে আমি শুরু করবো আবার। ক্লাস রানিং থাকুক, 5:15-তে স্টার্ট করতেছে, এর মাঝের টাইমটা ব্রেক থাকুক, আমিও চাই। পাঁচটা 15-এর দিকে চলে আসিও। ওকে, তাহলে আমরা ক্লাস 5:15-তে স্টার্ট করতেছি। আপাতত ব্রেক থাকুক। আচ্ছা, আজকের জন্য হচ্ছে বাদ দিতে বলতেছি, ইফতার বানাইতে চাইতে হবে। আচ্ছা
আচ্ছা আজকে সবাই হচ্ছে ছুটি যাচ্ছ, আজকে একটা জিনিস আমি বলে দিই তাইলে, নেক্সট ডেতে আমরা যে কাজটা করব, আজকে তাইলে আর স্টার্ট করতেছি না, নেক্সট ডে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের নৌকা নদী রিলেটেড, নেক্সট ডে বলতে হচ্ছে আগামীকালেই নৌকা নদী রিলেটেড আমরা বেসিকগুলো শেষ করে ফেলবো। আজকে বেসিক্যালি হচ্ছে 1 আওয়ারের উপরে ক্লাস নেওয়া হয়েছে, প্রথম কতক্ষণ সাউন্ড আসে নাই। নৌকার নদী রিলেটেড বেসিক যেগুলো আছে সেগুলো শেষ করে ফেলবো। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা কি পড়বো, আপেক্ষিক বেগ। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের বেসিকটা আশা করি পুরোপুরি শেষ হয়ে যাবে, আর বাকি থাকবে না। আপেক্ষিক বেগের বেসিকটা হচ্ছে পুরোপুরি ক্লিয়ার করে ফেলবো। আপেক্ষিক বেগের বেসিকটা ক্লিয়ার হলে এরপর ম্যাথগুলো নিজেই পারবা, এখানে ম্যাথগুলো এত কোনো কঠিন কিছু না, বেসিকটা বলে ম্যাথটা এমনি পারবা। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা পড়তেছি। তো আজকের জন্য যেটা থাকবে তোমাদের একটু হোমওয়ার্ক, আর নোটটা যেটা ছিল 9.3 এর, আমি আজকে একটু দেখতেছি 9.3 এর নোটটাও পেয়ে যাবে। 9.3টা পুরোটা কমপ্লিট করে রাখবা। প্রথমে হচ্ছে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, 9.3 পুরোটা কমপ্লিট করবা, যে ম্যাথগুলো হচ্ছে নোটে আছে প্রত্যেকটা। আর আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রায় প্রত্যেকটা ম্যাথই করাইতে। 9.3 এর এই ম্যাথগুলো হোমওয়ার্ক থাকবে, নেক্সট ক্লাসে আমরা এটা দিয়ে স্টার্ট করব। প্লাস আজকের জন্য হোমওয়ার্ক হচ্ছে আজকের ক্লাসে 9.4 এ যেটা পড়াইছে। ওকে, সো আজকে এখানে এনে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ইফতার বানাও।